এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ভূত বলে কোনো কিছু আছে কিনা আমি কোনো তর্কে যাব না। বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। আজ আমি আপনাদেরকে যে মেইলটি পড়ে শোনাবো সেটি পাঠিয়েছেন বাগেরহাটের একটি গ্রাম থেকে একজন লিসেনার। তিনি যেভাবে লিখেছেন আমি তার ভাষ্য মতে আপনাদেরকে মেইলটি পড়ে শোনাচ্ছি। প্রিয় আলামিন ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আপনাদের হরর খুলনার দ্য ভূতের বয় আলামিন শোয়ের একজন নিয়মিত লিসেনার। আমি আপনাদের চ্যানেলটি প্রথম থেকে ফলো করে আসছি। তো আমার অনেক ইচ্ছা ছিল যদি কখনো কোনো প্ল্যাটফর্ম পাই তাহলে আমার সাথে যে ভৌতিক ঘটনাগুলো ঘটে আছে আমি সেগুলো শেয়ার করব। মনে অনেক আশা নিয়ে আমি আপনাদের কাছে মেইলটি লিখছি। আলামিন ভাই, আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনি যদি আমার ঘটনাটি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। তো এত কথা না বলে আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনাতে। চৈত্র মাস, বোলাকের ধান উঠে যাওয়ার পর যখন মাঠের চারিদিকে ফাঁকা হয়ে যায়, শুধু চারিদিকে ধু ধু মরুভূমির মতো দেখা যায়, তখন কিন্তু আমাদের গ্রামের মানুষ তাদের গরু ছাগল বিলের মধ্যে ছেড়ে দিয়ে আসে ঘাস খাওয়ানোর জন্য। আমাদের অনেকগুলো গরু ছিল, প্রায় 20টার মতো। আমি মাঠে সব সময় থাকতাম, কারণ আমাদের একটা জমি ছিল প্রায় 10 বিঘা, আর সে 10 বিঘা জমিতে আমাদের ধান হতো। অনেক বেশি ধান হওয়ার কারণে আমরা বিলে ধান মাড়াই করতাম। তো একদিন ধান মাড়াই করার পর সবাই যখন বাড়িতে চলে আসে তখন আমি একাই বিলের মধ্যে থেকে যাই। একটা পরিবারে যা যা থাকে আমাদের ওখানেও কিন্তু সব কিছু ছিল, কিন্তু অনেক বড় জমি, আমাদের ঘেরে প্রচুর মাছও থাকতো, যার জন্য কিন্তু আমরা সব সময় বাড়িতে আসতে পারতাম না। বলতে গেলে সেটা আমাদের পরিবারের মতোই ছিল। বাড়িতে যে রকমের সুবিধা পাওয়া যেত সেখানেও সব ধরনের সুবিধা ছিল। থাকার জায়গা, গোসলের জায়গা, বাথরুমের জায়গা, সব কিছু মিলে এক কথায় আমাদের ওখানে পরিবারই ছিল। তো যে কথা বলছিলাম, একদিন ধান মাড়াই করার পর সবাই যখন বাড়িতে চলে আসে আমি খুব ক্লান্ত ছিলাম, এর জন্য আমাদের ঘেরের বাসায় শুয়েছিলাম। তখন রাত আনুমানিক 11টা থেকে 12টা। এক পর্যায়ে আমাদের পালের একটা গরু ডেকে ওঠে। আমি মনে করলাম যে অনেকগুলো গরু একসাথে একই জায়গায় থাকে, সেক্ষেত্রে মারামারি করতে পারে, এজন্য হয়তো ডাকছে। আমি কিছু মনে না করে আবার শুয়ে পড়লাম। তখন FM রেডিওতে আমি বাংলা ছায়াছবির গান শুনছিলাম। একটা পর্যায়ে গরু আরো দ্রুত জোরে ডেকে ওঠে, একাধিকবার ডেকে ওঠে। তারপর আমি দ্রুত উঠে বসলাম, আস্তে আস্তে গরুর গোয়ালের কাছে গেলাম। গরু ডেকেই যাচ্ছে। তো এখানে বলে রাখা ভালো যে আমাদের ঘেরের পাশ থেকে একটা বড় নদী বয়ে চলে গেছে। এই নদীতে অনেক মাছ ধরার নৌকা, জেলেদের নৌকা থাকতো। আবার ঘর থেকে কিছু দূরে গেলে একটা লঞ্চ ঘাট ছিল, এখানে অনেক নৌকা ভিড় করত। তো যখন গরুর কাছে গেলাম তখন আমি যেটা দেখতে পেলাম, আসলে আমি এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি যে দেখি সাদা কাপড় পরা লম্বা লম্বা কিছু মানুষ আমার একটা গরু টানা হেঁচড়া করে নিয়ে যাচ্ছে। তখন কোনো কিছু বুঝে ওঠার আগে কি করব ভেবে পাচ্ছিলাম না। একটা পর্যায়ে আমি দেখলাম আমার পালের সব থেকে বড় ওই সাদা কাপড় পরা লম্বা লম্বা মানুষগুলা সেই বড় গরুটাকে টেনে নিয়ে যাচ্ছে। তখন আমি ওখান থেকে ভয়ে দৌড়ে পালালাম। আমি এক দৌড়ে নদীর ঘাটে চলে গেলাম। ওখানে যেয়ে দেখলাম একজন জেলে মাছ ধরার নৌকাতে বসে আছে। আমি দূর থেকে তাকে চিনতে পারলাম না। আমি দ্রুত তার কাছে গেলাম, যে দেখলাম মুখ চেনা লোক, কিন্তু তার নাম জানি না বা ভালো করে তাকে চিনিও না। হয়তো আগে পরে কখনো তাকে আমি দেখেছি। কাছে যে হাঁপিয়ে হাঁপিয়ে বললাম, ভাই আমার সাথে একটু আমাদের ঘেরে যাবেন? উত্তরে সেই লোকটি বলল, কেন, আপনার কি হয়েছে? আমি বললাম, ভাই আপনাকে বলে বোঝাতে পারবো না, দয়া করে আপনি আমার সাথে একটু চলুন। সে তখন বলল, আমি আপনাকে চিনি না, জানি না, আমি কেন আপনার সাথে আপনাদের ঘেরের জমিতে যাব? তারপর আমি বললাম যে ভাই আমার অনেকগুলা গরু আছে, তার মধ্যে একটা গরুকে কিসে যেন ধরে নিয়ে যাচ্ছে, গরুটা অনেক চেঁচামেচি করছে, আপনি যদি আমার সাথে যান তাহলে হয়তো আমার গরুটা প্রাণে বেঁচে যাবে। আমি একা একা কিছুই করতে পারছি না ভাই, প্লিজ দয়া করে আপনি আমাকে একটু হেল্প করেন, এমনকি আমার খুব ভয় করছে ভাই। তখন লোকটি আমাকে বলল, ঠিক আছে যাব,
তো কয়টা বাজে এটা একটু দেখে নেন। তখন আমার মাথায় মোটেও কাজ করছিল না, কিভাবে ঘড়ি দেখব, কয়টা বাজে, কাকে কোথায় পাবো, কোনো কিছুই আমার মাথায় আসছিল না। আমি যদি নদীর ঘাটে না যেয়ে দৌড়ে বাড়িও যেতাম তাহলে হয়তো পরবর্তী ঘটনাটা আমার সাথে ঘটতো না। তো যাই হোক, আলামিন ভাই তাকে অনেক অনুরোধ করে আমি যখন তাকে নিয়ে হাঁটা শুরু করি তখন আমি বললাম যে ভাই একটু জোরে চলেন, ভাই এতক্ষণ হয়তো আমার গরুটা ওরা মেরে ফেলেছে। লোকটি আমাকে উত্তর দিল, কে মারবে? কেউই মারবে না, গরু যদি মারতে হয় তাহলে তো আমরাই মারবো। তখন বিশ্বাস করেন আলামিন ভাই, আমি মনে হয় মাটির নিচে চলে যাচ্ছি। ডাইনে বামে সামনে কোনো দিকে ঘোরার ক্ষমতা আমার ছিল না। তারপরও শ্বাসরুদ্ধকর অবস্থায় আমি আস্তে আস্তে বললাম, ভাই আপনি আমাদের গরু মারবেন? আপনি কি বলছেন? তখন লোকটি কথাটা ঘুরিয়ে দিল, বলল, না মানে আমি বলছি যে গরু মারবে কে, আর কেনই বা মারবে, চলো দেখি কি হয়েছে। তারপরে যখন আমরা হাঁটা শুরু করলাম লোকটি বলল, তুমি যেতে লাগো, আমি একটু প্রস্রাব করে আসি। আমি বললাম, ভাই আমি কিভাবে যাব, আমার তো ভয় করছে, আমি একা একা কিভাবে যাব, আপনি চলেন। এখন বিষয় হচ্ছে, কেউ যদি প্রস্রাব করার কথা বলে একটা লোককে আমি কিভাবে বলি যে এটা করা যাবে না। যাই হোক, সে তার ইস্তেঞ্জার কাজটি শেষ করলো। তখন আমি একটু গুটি পায়ে সামনে যাচ্ছিলাম। হঠাৎ পেছনে তাকিয়ে দেখি সাদা কে যেন একটা পরিচিত লোক বসে আছে। এখন কিন্তু আমার ভয় আরো বেড়ে গেল। যে লোকটাকে আমি ডাকতে গেলাম সেই লোকটি কোথায় গেল? তারপর আমি আস্তে আস্তে তার কাছে গেলাম, যে বললাম যে ভাই কোথায় আপনি? বলার সঙ্গে সঙ্গে লোকটি দাঁড়িয়ে পড়ল। ভাই বিশ্বাস করেন, দাঁড়ানোর পর আমার কাছে মনে হলো মাটি থেকে আকাশ সমান লম্বা এই লোকটি। আমি তখন বাবারে বলে এক চিৎকার দিয়ে ওখান থেকে দ্রুত সরে গেলাম। আমি এবার চলে গেলাম লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটে যেয়ে দেখি 7-8 জন মানুষ একটা বড় ড্যাগে করে কি যেন ধোয়া ফেলা করছে। একজন পেঁয়াজ কাটছে, একজন মরিচ কাটছে, অন্য কয়েকজন মিলে গল্প করছে। নদীতে তাকিয়ে দেখলাম দূরে একটা নৌকার আলো দেখা যাচ্ছে। লঞ্চ ঘাটে যে লোকগুলা ছিল তাদের পাশে যে আমি না হলেও 10 মিনিট দাঁড়িয়ে আছি, কিন্তু আমার মুখ থেকে একটি কথাও বের হলো না। আমি তাদেরকে কিছুই বলতে পারলাম না, শুধু নীরবে তাদের দিকে তাকিয়ে দেখলাম যে কে কি করছে। কিছু সময় পর একটি লোক আমাকে বলল, ভাই কিছু বলবেন? তখন আমার কাছে মনে হলো আমার জ্ঞান ফিরেছে। আমি বললাম, ভাই বলবো। তাদেরকে বললাম যে আপনাদের বাসা কোথায়? তারা বলল, এই তো নদীর ওপার। আমি বললাম, আপনারা এখানে রান্না করছেন কেন, কোনো অনুষ্ঠান আছে নাকি? তারা উত্তরে বলল, তেমন কোনো অনুষ্ঠান না, তবে অনেক দিন যাবৎ হয়েছে কোনো মাংস খায় না, তাই গরুর মাংস রান্না করে খাবো। এটা শোনার পর আমি আরও চমকে গেলাম। আমার কাছে মনে হলো আমি কি ভুল শুনেছি? তারা কি বলল? তারা কি গরুর মাংস রান্না করে খাওয়ার কথা বলল, নাকি অন্য কিছু বলল? আমি আবারও জিজ্ঞেস করলাম, ভাই আপনারা কি রান্না করে খাবেন? তারা উত্তরে বলল, আজ আমরা এখানে একটা গরুর মাংস দিয়ে পিকনিক করে খাবো। তারপর আমি বললাম, আপনাদের বাড়ি নদীর ওপার, তাহলে আপনারা এখানে কেন? এখানে এসে পিকনিক করে খাচ্ছেন, আর একটা গরু মানে একটা গরুর মাংস আপনারা কিভাবে খাবেন? আর গরুটা কোথায় পেলেন? উত্তরে তারা বলল, গরুটা কোথায় পেলাম সেটা তো আমরা জানি না, তবে ও যে ট্রলারটা দেখতে পাচ্ছ ওই ট্রলারে করে আমাদের গরুর মাংস আসছে, হয়তো আমাদের সহপাঠীরা কিনে নিয়ে আসছে, তাই তারা ছাড়া আর গরু কোথায় বা পাবো? এটা তো চুরি করা জিনিস না। তখন আমি বললাম, ভাই আমার 20টার মতো গরু আছে, সেখান থেকে একটা গরু কারা যেন নিয়ে যাচ্ছে। ভাই তাহলে ওই যারা গরু নিয়ে আসছে ওরা তো নয়?
উত্তরে লোকটি বলল, ওরা কেন গরু চুরি করতে যাবে? ওরা তো ওই বাজার থেকে কিনে নিয়ে আসছে। আর তোমার তো বাসা এই পার, তাহলে ওই পার থেকে কেন আনছে ওরা? তখন আমি নিজেকে সান্ত্বনা দিলাম, হ্যাঁ তাই তো হবে। আর আমি তো দেখলাম সাদা সাদা কারা যেন ভূত পেতনির মতো আমার গরু নিয়ে যাচ্ছে, আর এরা তো মানুষ। তখন আমি বললাম, যাই হোক ভাই, এত কথা বলার সময় নয়, আমার একটু আপনাদেরকে হেল্প করতে হবে। আপনারা কি আমার সাথে একটু ঘেরেতে যাবেন? আমার ঘের থেকে কারা যেন আমার গরু নিয়ে যাচ্ছে। এটা বলতে বলতে ওরা বলল, ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি তোমার সাথে। এটা বলে আমার সাথে দুজন লোক যাওয়া শুরু করলো। তারপর ওরা ওখানে গেলে দেখলো সেই একই অবস্থা। সেই সাদা কাপড় পরিহিত কিছু লোক আমার গরু নিয়ে টানা হেঁচড়া করছে। তারা যে দুজন গেছিল, ওদের মধ্য থেকে একজন সাহস করে সেখানে একটা পাতায় আগুন জ্বালিয়ে দিল। সঙ্গে সঙ্গে গরুসহ মানুষগুলো কোথায় যেন উধাও হয়ে গেল। এরপর তারা যেন কেমন চমকে যাচ্ছে। তারপর আমাকে তারা সান্ত্বনা দিল, বলল, তুমি কোনো ভয় পেও না, আমরা তো আছি। এরপর আমি আমার গরুগুলো গুনে দেখলাম যে আমার পালের সেই বড় লাল গরুটা নেই। তখন আমি চিৎকার করে কান্নাকাটি শুরু করলাম, কারণ এই গরুটাই আমার খুব শখের গরু ছিল, আমার খুব আদরের গরু ছিল। একটা পর্যায়ে একজন বলল, আচ্ছা ভাই, একটা কাজ করুন, আপনি আমাদের সাথে চলুন, দেখা যাক আমাদের লোকজন যে গরুটা নিয়ে আসছে সেই গরুটা আপনার কিনা। এমনও তো হতে পারে ওরা চুরি করে নিয়ে আসছে। আমি তাদের কথাই একটু সান্ত্বনা পেলাম। আমি মনে করলাম এটাও তো হতে পারে। তারপর তাদের সাথে আমি আবার লঞ্চ ঘাটে চলে গেলাম। যাওয়ার পর দেখি যে সেই নৌকার আলো দেখা যাচ্ছে, নৌকাটা এখনও আসছে। ওদের মধ্যে থেকে একজন ফোন দিল, বলল, তোদের আসতে আর কত সময় লাগবে? ওপার থেকে আওয়াজ আসলো, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওরা বলল, হয়তো 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আমি মনে করলাম 5 থেকে 7 মিনিট তো আর বেশি সময় না, এখানে দাঁড়িয়ে দেখা যাক, তারপর না হয় বাড়িতে চলে যাব। আমার হাতে একটা ঘড়ি ছিল, সেটাতে দেখলাম রাত 1:30 বাজে। আমরা সবাই দাঁড়িয়ে আছি, ওরা রান্নার জন্য সব কিছু প্রস্তুত করছে। আমি একটা সময় ঘড়িতে নজর দিলাম, দেখলাম 1:40 বাজে। আমার কাছে মনে হলো যে আমি তো এখানে 1 ঘন্টার উপর দাঁড়িয়ে আছি, তাহলে ঘড়িতে মাত্র 5 মিনিট বেশি দেখাচ্ছে কেন? অনেক সময় পর তাদেরকে বললাম, ভাই একবার ফোন করে দেখবেন তাদের আসতে আর কত সময় লাগবে? এই লোক উত্তরে বলল, মাত্র 5 মিনিট হয়েছে, 2 বা 5 মিনিট তো আমরা দাঁড়াতেই পারি, দেখি না ওরা কখন আসে। আমি তারপর বললাম, ভাই ওদেরকে আরেকটা আবার কল করুন না, তাহলে ওদেরকে আবার ফোন দিন। আমি দাঁড়িয়ে রইলাম, আমার 2টি পা ফুলে গেছে। দাঁড়াতে দাঁড়াতে আমার মাজায় ব্যথা করছে, গায়ে জ্বর চলে এসেছে, তবুও যেন সেই 2 মিনিট আর হচ্ছে না। একটা পর্যায়ে আমি আবারও বললাম, ভাই আর একটা বার কল দিয়ে দেখবেন। লোকটি আমাকে বলল, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? তারা তো বলল 5-6 মিনিট সময় লাগবে, তাহলে অন্তত তাদের জন্য 15 মিনিট তো আমরা ওয়েট করতে পারি। আমিও ভাবলাম, তাই তো, একটা লোক আমার উপকার করবে আর তার জন্য অপেক্ষা করব না, তা তো আর হয় না। এটা মনে করে নিজেকে সান্ত্বনা দিয়ে দাঁড়িয়ে রইলাম। কিছু সময় পর আবারও যখন বললাম, ভাই তাদেরকে একটাবার ফোন দিয়ে দেখবেন কত দূর আসছে, তখন একটা লোক রেগে গিয়ে বলল, এই এত কথা বলে লাভ নেই, এই ভাইকে ট্রলারে নিয়ে চল, আমরাও ওদিক থেকে ঘুরে আসি। আমি কিন্তু তখনও বুঝতে পারি যে আমার সাথে হচ্ছে কি। আমি তাদের কথা মতো ট্রলারে উঠে বসলাম। তারা যখন আমাকে মাছ ধরার ট্রলারে করে নিয়ে গেল, আমি তখন আমার লেখার ভাষা হারিয়ে ফেলেছি। আমি যখন মাঝ নদীতে আমি দেখি বড় একটা ট্রলার থামানো আছে, আর সেই ট্রলারের উপর 7 থেকে 10 জন মানুষ সাদা কাপড় পরা আমার সেই বড় লাল গরুটা কেটে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমার পাশে থাকা লোকগুলোকে আমি চিৎকার করে বলছি, ভাই ওই দেখুন আমার সেই লাল গরু আর ওই সেই লোকগুলা।
যাদের কথা আমি আপনাদেরকে এত সময় বলছিলাম। আমার পাশের লোকগুলা এটা বলার পর হঠাৎ করে উধাও হয়ে গেল। তারপর আমি তাদেরকে আর দেখতে পেলাম না ট্রলারে। একটু পর দেখি ওরা আমার সেই সামনের ট্রলারে, ওরা ওখানে ট্রলার আসার কথা বলছে, মানে আমার ট্রলারের কথা বলছে। আর ওই ট্রলারে বোকার মতো আমি একা একা বসে আছি। এখন ওরা বলছে চল ওকে ধরে নিয়ে আসি। বিশ্বাস করেন আলামিন ভাই, তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো। আমি কি করব? নদীতে ঝাঁপ দিব নাকি ট্রলারটা চালানো শুরু করব? আমার মাথায় কোনো কিছুই আসছিল না। কিন্তু হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমার মনে পড়ে গেল, মানুষ যখন বিপদে পড়ে তখন তার দোয়া ইউনুস পড়া উচিত, আয়াতুল কুরসি পড়া উচিত, এবং সে যেই ধরনের দোয়া দুরূদ জানুক না কেন তাকে সেই অনুপাতে তেলাওয়াত করা উচিত। এটা মনে হওয়ার সাথে সাথে আমি মুহূর্তের মধ্যে তেলাওয়াত করা শুরু করে দিলাম। আমি দোয়া ইউনুস পড়তে শুরু করলাম। আমি চেঁচিয়ে চেঁচিয়ে দোয়া ইউনুস পড়ছি, আর শুনতে পাচ্ছি ওই ট্রলার থেকে আওয়াজ আসছে, এখান থেকে দ্রুত সরে পড়। ও একটা তান্ত্রিক, ও তন্ত্রমন্ত্র পড়ছে, ওর তন্ত্রমন্ত্র আমাদের কানে আসছে, আমাদের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। এখান থেকে দ্রুত চল। এটা যখন আমি শুনতে পেলাম, আমার একটা বিষয় মনে হলো, আজ যদি আমার জীবনের শেষ দিনও হয় তবুও আমার মনকে শক্ত করে আমার এই দোয়া ইউনুস পড়তে হবে এবং এখান থেকে মোকাবেলা করতে হবে। কারণ তখন আমি আর কি করব? সামনে পেছনে কোথাও যেতে পারছি না, নদীতেও ঝাঁপ দিতে পারছি না। একটা পর্যায়ে দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। যখন আমার কানে আল্লাহু আকবার ধ্বনি পৌঁছালো, তখন আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম নৌকাও নেই, সেই সাদা কাপড় পরিহিত লম্বা লম্বা মানুষগুলোও নেই। এক পর্যায়ে আজান শেষ হয়ে গেল। কিছু সময় পর দেখতে পেলাম যে আরও একটি আলো নিয়ে নৌকা আসছে। আমি মনে করলাম আজান শেষ হয়ে গেছে, তাই হয়তো সেই মানুষগুলো আবার আসছে। এটা মনে করে আমি আবার ঘাবড়ে যেতে লাগলাম। কিন্তু কি আর করার, আমি ট্রলারে স্টার্ট দিতে জানি না, কিভাবে চালাতে হয় সেটাও জানি না। এদিকে মাঝ নদীতেও আছি। যদি আমি নদীতে ঝাঁপও দেই তাহলে হয়তো বড় কুমিরের পেটে যাব, না হয় নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব। সেক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রেখে আমি দোয়া ইউনুস পাঠ করতে লাগলাম। কিছু সময় পর চোখ বন্ধ করে যখন চিৎকার করে আমি দোয়া ইউনুস পাঠ করছি, তখন কেউ যেন আমাকে এসে বলল, কিরে ভাই, তোমার কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছ আর দোয়া পড়ছো কেন? আমি চোখ খুলে দেখি সূর্য উঠেছে, চারিদিকে আলো আর আলো। আর সে আমাকে বলছে, কি ভাই, কি হয়েছে? সে আমার একজন পরিচিত মাঝি, এরা নদীতে মাছ ধরে। তখন আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর আমি বললাম, আমাকে একটু নদীর পাড়ে নিয়ে যাবে? ওরা আমাকে নদীর পাড়ে নিয়ে আসলো। তারপর ওদেরকে আমি সব কিছু বললাম। ওরা আমাকে বলল, আজ হয়তো তোমাকে ওরা মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ওদের উদ্দেশ্য ছিল মূলত তোমার গরু নিয়ে খাওয়া, সেজন্য হয়তো তোমাকে প্রাণ ভিক্ষা দিয়েছে। আর এসব থেকে বড় কথা হচ্ছে, তুমি যে বললে আজানের প্রতিধ্বনি আসার সাথে সাথে ওরা উধাও হয়ে গেছে, এটাই সত্য যে তুমি আজানের জন্য বেঁচে গেছো। কারণ জিন ভূত এরা আজান দিলে আর মানুষের সংস্পর্শে থাকে না। তারপর ওরা আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসলো। আমি বাড়ি যাওয়ার পর আমার চাচা একজন হুজুরের কাছে নিয়ে গেলেন। হুজুরের কাছ থেকে বাড়ি ফেরার পর এসে দেখি বাবা বাড়িতে কান্নাকাটি করছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা? বাবা আমাকে বলল, তোর কথাই সত্য, আমাদের পালের সব থেকে বড় যে লাল গরুটা, সেটা গত রাতে কারা যেন জবাই করে নিয়ে গেছে, শুধুমাত্র গায়ের চামড়া পড়ে আছে। আমি বাবার কথাই আরও অবাক হলাম। তারপর আমার মা আমাকে বলল, গরু যা হবার হোক, তোর তো কিছু হয়নি, তুই প্রাণে বেঁচে আছিস, এটাই অনেক। এরপর আমি আর কখনো ঘেরে যেতাম না, এমনকি আমাদের এলাকার কেউ তারপর থেকে বিলে যেত না। সবাই এই ঘটনার পর থেকে সাবধান হয়ে গেছে।
তো এই তো আলামিন ভাই, এটা ছিল আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমার এলাকায় আরও ভয়ানক ঘটনা আছে, যদি কখনো সময় হয় তাহলে আমি আপনাদেরকে আবারও ঘটনা দিব। আশা করি আমার ঘটনা থেকে সবাই নতুন কিছু শুনতে পেরেছে। আমি যে মাছ নদীতে ছিলাম, এখানে আগে পরে জেলেদের মাছ নিয়ে খাওয়া, জেলেদেরকে ভয় দেখানো, এগুলো অনেকবার ঘটেছে। আমি যে মাছ নদীতে ছিলাম, এখানে আগে পরে জেলেদের মাছ নিয়ে খাওয়া, জেলেদেরকে ভয় দেখানো, এগুলো অনেকবার ঘটেছে। আমি লোকমুখে শুনেছি, এমনকি যে জেলে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছিল তার মুখেও আমি শুনেছি। আমি যখন তাকে আমার ঘটনার কথা বলছিলাম, তখন সেও আমাকে তার ঘটনার কথা বলল। তো আর কি আর করার, যেটা ঘটে গেছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ডিয়ার লিসেনার, থ্যাংক ইউ সো মাচ এত সময় আমার মেইলটি মনোযোগ সহকারে শোনার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হরর খুলনার সাথে থাকার জন্য। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হরর খুলনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা যারা আমাদের সাথে মেইল শেয়ার করতে চান, আপনার জীবনের সাথে ঘটে যাওয়া ভয়ানক ঘটনাগুলো শেয়ার করতে চান, তারা অবশ্যই আমাদেরকে মেইল করবেন। আমাদের মেইল করার ঠিকানা horrorkhulna1@gmail.com, which is HORROR হরর KHULNA সংখ্যায়, মানে ইংরেজিতে 1@gmail.com। তো নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, আবার আপনাদেরকে নতুন কিছু শোনাবো। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, অন্যকে ভালো রাখবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।